প্রতিটি গ্রাম গড়ে উঠবে নগর হিসেবে, মানুষ পাবে সমৃদ্ধ জীবন। সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রধানমন্ত্রী। গ্রামকে আমরা শুধু গ্রাম হিসেবে না, প্রতিটি গ্রামই একটি নগর হিসেবে গড়ে উঠবে, গ্রামের মানুষও উন্নত জীবন পাবে, সেটা আমরা নিশ্চিত করব। এমপি লিটন হত্যা সুপরিকল্পিত ঘটনা, দাবি আইজিপির শিগগিরই রহস্য উন্মোচনের তাগিদ পরিবারের। কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধী কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন। দর্শক, আমন্ত্রণ HRRM দেশ 24। আপনাদের সাথে আছি আমি ইসমাত মুস্তাহিদ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। আন্দোলনের নামে ৩,০০০-এরও বেশি মানুষ হত্যা করেছেন খালেদা জিয়া, তাই তার কাছ থেকে গণতন্ত্র শেখার প্রয়োজন নেই। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সব ক্ষেত্রেই দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু বঙ্গবন্ধু খুন না হলে আরও ২০ থেকে ২৫ বছর আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতো। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি গ্রাম গড়ে উঠবে নগর হিসেবে, মানুষ পাবে উন্নত সমৃদ্ধ জীবন। তখনও শুরু হয়নি সমাবেশের মূল আনুষ্ঠানিকতা। এরই মধ্যে ব্যানার, ফেস্টুন আর জাতীয় পতাকা হাতে সোহরাওয়ার্দী উদ্যানমুখী হাজারো নেতাকর্মী। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ সমাবেশ স্থল। বিকেল ৩টার কিছু পরে মঞ্চে ওঠেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের গুরুত্ব তুলে ধরে দলের সিনিয়র নেতাদের পর বক্তব্য দেন প্রধানমন্ত্রী। অভিযোগ করেন, ৭৫-এর পর যারাই ক্ষমতায় এসেছে তারা দেশের মানুষকে বঞ্চিত করে নিজেদের ভাগ্য উন্নয়নে ব্যস্ত ছিল। যে ৭৫-এর পর যারাই ক্ষমতা এসেছে শুধু ক্ষমতাকে ভোগের বস্তু বানিয়েছে, নিজেদের আখের গোছানো, নিজেদের বিত্ত বৈভব তৈরি করা, এটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। আর এদেশের মানুষ দরিদ্র থেকে দরিদ্র হয়েছে, শোষিত বঞ্চিত হয়েছে। বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে শেখ হাসিনা বলেন, সব ক্ষেত্রেই দেশ এগিয়ে যাচ্ছে, তবে ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে আরো ৩ দশক আগেই বাংলাদেশ হতো উন্নত রাষ্ট্র। যেভাবে তিনি স্বাধীনতা এনেছিলেন সেইভাবে এ দেশের অর্থনৈতিক উন্নতি তিনি করতে পারতেন, কিন্তু তা তাকে করতে দেওয়া হয় নাই। ইতিহাস থেকে তার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। আমাদের মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের বীরত্বের ইতিহাস মুছে ফেলেছিল। প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষ হত্যা করে আর যুদ্ধাপরাধীদের হাতে ক্ষমতা তুলে দেয় তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। দেশের মানুষ এখন শান্তিতে আছে বলেও মন্তব্য তার। যাদের ফাঁসি হয় অথচ তারা ছিল তার মন্ত্রী, তাদের হাতে এই দেশের গণতন্ত্র আর তাদের মুখে গণতন্ত্র সুরক্ষার কথা, এটা কোনোদিন মানায় না। কাজে তার কাছ থেকে আমাদেরকে রাজনীতি শিখতে হবে বা গণতন্ত্রের ভাষা শিখতে হবে, সেটা কোনোদিন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। ধর্মের নামে মানুষ হত্যার সমালোচনা করে প্রধানমন্ত্রী আবারও হুঁশিয়ার করেন, দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই হবে না। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা। নানা আনুষ্ঠানিকতায় সারা দেশে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। সকালে বরিশাল নগরীর বিবির পুকুর পাড়ে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নাটোর ও ফরিদপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বিভিন্ন জায়গায়। পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক বলেছেন, এমপি লিটন হত্যা একটি সুপরিকল্পিত ঘটনা। তিনি জানান, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে তদন্ত চলছে। বিকেলে গাইবান্ধার বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজ মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। একজন জনপ্রতিনিধি, তিনি মহান জাতীয় সংসদের একজন সদস্য, তাকে হত্যা করা হয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাননীয় সংসদ সদস্য লিটন সাহেবকে হত্যা যারা করেছে, অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। কাজে আপনারা মনে করেন না হত্যা করে যে আপনি বেঁচে যাবেন,
এখন রাজনৈতিক সন্ত্রাসীরাই করে থাকুক, পেশাজীবী সংগঠন করে থাকুক বা জঙ্গিরাই করে থাকুক, আপনার পত্র পত্রিকার মাধ্যমে মিডিয়া মাধ্যমে দেখেছেন, আমরা প্রত্যেকটি ঘটনা উদ্ঘাটন করেছি। গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার তদন্ত চলছে জোরে সোরে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাও আলোচিত এই মামলা তদন্ত করছে। ফেলে যাওয়া ক্যাপের সূত্র ধরেই খুনিদের শনাক্তের চেষ্টা চলছে। এদিকে নিরাপত্তার কারণে এখন ঢাকায় অবস্থান করছে এমপি লিটনের পরিবার। দ্রুত হত্যা রহস্য উন্মোচনের দাবি তাদের। 31 ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাড়িতেই খুন হন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। ওই দিনই তার বাড়ির সামনে থেকে একটি কালো রঙের ক্যাপ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে পালানোর সময় হামলাকারীদের কারো মাথা থেকে ক্যাপটি পড়ে গেছে। এখন এই ক্যাপের সূত্র ধরেই খুনিদের শনাক্তের চেষ্টা চলছে। আলামতটি পাঠানো হয়েছে সিআইডির কাছে। তবে তদন্তের বিষয়ে মুখ খুলছেন না আইন শৃঙ্খলা বাহিনী। সকল ইস্যুকে আমরা সামনে রেখে মাথায় রেখে আমাদের তদন্তকারী কর্মকর্তা তদন্ত করছেন। কোনো কিছু ফেলনা ভাবছি না, কোনো কিছু অতি গুরুত্বপূর্ণ ভাবছি না, সকলটাকে আমরা টাচ করছি। আইন শৃঙ্খলা বাহিনীর এই তৎপরতায় ভরসা রাখতে চায় এমপি লিটনের পরিবার। তাদের আশা, তদন্তের মাধ্যমে মূল হোতারা চিহ্নিত হবে। কোন দুষ্কৃতকারীরা এইভাবে আমাদের গ্রামের মধ্যে ঢুকে এইভাবে মেরে চলে গেল, তাদেরকে আইডেন্টিফাই করে শাস্তি, তাহলে আমাদের একটা শান্তি। তবে নিরাপত্তার কারণে ঢাকায় অবস্থান করছেন লিটনের স্ত্রী ও তার সন্তান। ওদের কেউ হয়তো অ্যাটাক করতে পারে। আমার বউকে আমি বলছি তুমি চলো যাই, এখানে তো টাকা 1 লাখ কিভাবে থাকবো। মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ক্ষুব্ধ জেলা আওয়ামী লীগ নেতারা। জঙ্গিবাদের একটা হয়তো তাদের সে টার্গেট করেছে লিটনকে, করে তারাই মারতে পেরেছে। এমপি লিটন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে জেলা জুড়ে অব্যাহত রয়েছে নানা কর্মসূচি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, ফেলানী হত্যাকাণ্ডের মতো সীমান্তে সব হত্যার বিচার প্রক্রিয়া শুরু হবে শিগগিরই। বিকেলে দিনাজপুর সদরে বড়গ্রাম সীমান্ত এলাকা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। ফেলানীর হত্যা বিচার আপনারা জানেন হচ্ছে, এবং এটা বিভিন্ন সমস্যা আছে এর মধ্যে, বাট তারপরেও কিন্তু উচ্চ আদালতের বিচারাধীন আছে। অন্যান্য হত্যাগুলো যেগুলো আমরা মনে করি যে এগুলো বিচার হওয়া উচিত, আমরা হয়তোবা ভবিষ্যতে এটা প্রসেস করতে পারি। কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধী কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত নজরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়রা জানায়, গত 23 ডিসেম্বর একটি ইটভাটায় অভিযুক্ত নজরুল ওই প্রতিবন্ধী কিশোরীর ওপর নির্যাতন চালায়। এ ঘটনায় কিশোরীর ভাই প্রতিবাদ করলে তাকে কুপিয়ে আহত করে নজরুল ও তার সহযোগীরা। এ ব্যাপারে গত 7 জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নজরুলকে গ্রেপ্তারের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম ও বিচারপতি JBM হাসানের বেঞ্চ। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ। এতে আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার। HRRM দেশ 24-এ একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, সাথে আবার আমন্ত্রণ HRRM দেশ 24-এ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুরুজ আলীকে 2 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এর আগে দুপুরে সুরুজ আলীকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রোববার রাতে নাসিরনগর হামলায় জড়িত সন্দেহে চাপড়তলা গ্রাম থেকে সুরুজকে গ্রেপ্তার করা হয়। শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। আধিপত্য বিস্তার নিয়ে সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শরীয়তপুর জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিজ উদ্দিন খলিফা ও বর্তমান চেয়ারম্যান সিরাজ সর্দারের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে আজ 2 পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এ সময় ককটেলে আঘাতে হোসেন খান নামে একজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফাঁসি চাই। আমরা তো নাবালক নাতি, আমার নাতি এতটুকু, আমার নাতি কার্মি মতো চাই। বর্তমান চেয়ারম্যান সিরাজ সর্দারের লোকে আমার আপন চাচাতো ভাই হোসেন রে বোম্বাইরা মাইরা লাইছে। সিরাজ সর্দার নির্দেশে তাদের লোকজন, তাদের মাসুদ তোতা, তাদের লোকজন সমর্থক যারা আছে এরাই বম ফিকা এই হোসেন ভাই যে লোকটা মাথা আদিপক্ষের সংঘর্ষে একজন মারা যায়। তল্লাশিপূর্বক আমরা কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করি এবং এলাকায় পুলিশ মোতায়েন আছে এবং ঝালকাঠির সুগন্ধা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে কলেজ খেয়াঘাটের কাছে সুগন্ধা নদী থেকে 2 জনের এবং মানকি গ্রামের বিষখালী নদীতে আরও 1 জনের মরদেহ পাওয়া যায়। নিহতরা হলেন ঝালকাঠির পোনাবালিয়া গ্রামের রাজ্জাক মল্লিক, তসলিম হাওলাদার ও আলম জমাদ্দার। তাদের পরিবারে চলছে আহাজারি। গত শুক্রবার স্টিমারের ধাক্কায় সুগন্ধা নদীতে ট্রলারটি ডুবে যায়। রাজশাহী জেলার বিস্তৃত মাঠ জুড়ে এখন সরিষার আবাদ, আর চোখ জোড়ানো হলুদ ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা। তবে প্রতি বছর মৌচাষীর সংখ্যা বাড়লেও বাড়ানো যাচ্ছে না মধু আহরণের পরিমাণ। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ না হয় পর্যাপ্ত মধু পাচ্ছেন না চাষিরা। আবরার সাইডের রিপোর্ট আর ছবি তুলেছেন রায়হানুল ইসলাম। এ যেন হলুদের রাজ্য। চোখ জুড়ানো এ দৃশ্য দৃষ্টিসীমাকেও ছাড়িয়ে যায়। রাজশাহীর গোদাগাড়িতে ফসলের মাঠের চিত্র এখন এমনই। কয়েক হাজার হেক্টর জমিতে আবাদ করা হয়েছে রবি শস্য সরিষার। গাঢ় হলুদ বর্ণের ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। ইচ্ছে ঘুড়ির মতো উড়ে বেড়াচ্ছে এক ফুল থেকে অন্য ফুলে। গত বছর এই মাঠ থেকে মধু সংগ্রহ করতে 200টি বাক্স বসানো হয়েছিল। এবার এ সংখ্যা বেড়েছে 4 গুণ। মৌমাছির কারণে পরাগায়ন সৃষ্টি হয়। পরাগায়ন সৃষ্টির মাধ্যমে কিন্তু আবাদের ফসলটা বেশি হয়। 8 থেকে 10 দিন 12 দিন এর মধ্যে আমরা মধুটা সংগ্রহ করি। অবস্থাটা বিবেচনা করে কিন্তু সংগ্রহটা করি। সরষের ক্ষেত অনেক হতে হবে, প্রতিটা বক্সে 10 বিঘা জমি হলে খুব ভালো হয়। আর গাছ যদি ভালো থাকে, ফুল ভালো হবে, ফুল ভালো হলে ফুলের নেকটার বেশি থাকবে, আর তার থেকে মধু সংগ্রহ করবে মৌমাছি। বিশেষজ্ঞরা বলছেন, যারা মৌচাষ করছেন তারা খুব একটা দক্ষ নয়, তাই পর্যাপ্ত মধু পাচ্ছেন না চাষিরা। চাহিদা তৈরি করা যাচ্ছে না বিশ্ববাজারেও। 3 মান্থস ট্রেনিং এর মধ্যে একজন ফার্মারকে, মানে একটা হানি সিজনের কথা বলছি, এবং অবশ্যই সেটা ফিল্ডে ট্রেনিংটা নিতে হবে আর কি। হ্যাঁ, তাইলে পারে দেখা যাবে যে আমাদের খুব স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি হয়েছে, এবং সেই দক্ষ জনশক্তি যদি মধু চাষে এগিয়ে আসে, আমাদের মধুর কোয়ালিটি উন্নত হবে। সঠিক প্রশিক্ষণ ও পর্যাপ্ত বিনিয়োগকারী পাওয়া গেলে বছরে অন্তত 2 লাখ টন মধু উৎপাদন সম্ভব বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। আরও একটা বিরতি নিচ্ছি HRRM দেশ 24। ফিরে আসছি একটু পরেই, সাথে আপনারা দেখছেন HRRM দেশ 24। চাকরি স্থায়ীকরণের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি শ্রমিকরা। কর্মসূচি পালনের সময় ভূগর্ভে থাকা শ্রমিকদের মধ্যে 5 জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে 2 জনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল থেকে শুরু হয় এই ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে কয়লা উত্তোলন। শ্রমিকরা জানায়, দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ও আইসিটি বিষয়ক ব্যবহারিক ক্লাস নেয়ার উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসন। কাল উপজেলা থানা মাঠে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের তত্ত্বাবধানে প্রায় 3,500 শিক্ষার্থীকে পাঠদান করা হবে। আয়োজকরা জানান, এই আয়োজন সফলভাবে শেষ হলে গিনেস রেকর্ডে ঠাঁই পাবে বাংলাদেশ। এই আয়োজন সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে উৎসব আমেজ বিরাজ করছে। নাট্যাচার্য সেলিম আলদিনের স্ত্রী বেগম জাদি মেহরুন্নেসা পারুল মারা গেছেন। সকালে রাজধানী একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 66 বছর। পরে মেহরুন্নেসার মরদেহ নেওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে বাদ আসর তার নামাজে জানাজা হয়। পরে অরুণাপল্লী আবাসিক সোসাইটিতে দাফন করা হয় মেহরুন্নেসার পারুলকে।
এই ছিল HRRM দেশ 24-এ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।